আচ্ছা, আজকের লেকচারে আমরা দেখব পর্যায় সারণীর মৌলের বা মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহ। ঠিক আছে, তো এর মধ্যে প্রথমে যেটা পড়বো আমরা সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বুঝি আমরা? তো পারমাণবিক ব্যাসার্ধ বলতে বোঝায় যে পরমাণু নিউক্লিয়াস থেকে বহিস্থ কক্ষের ইলেকট্রনের দূরত্বকে বোঝায়। ঠিক আছে, তার মানে ধরে নিচ্ছি যে এটা একটা পরমাণু, যদি এরকম ধরে নিই যে এটা একটা পরমাণু নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথ রয়েছে। তো বিভিন্ন কক্ষপথের মধ্যে সবথেকে সবথেকে বাইরের যে কক্ষপথ, সেই বাইরের কক্ষপথের যে সেই ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের দূরত্বটাকে কি বলছি আমরা? পারমাণবিক ব্যাসার্ধ বলছি। ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে এই ইলেকট্রনগুলো কিন্তু ইলেকট্রন মেঘ রূপে অবস্থান করে, অর্থাৎ যেমন মেঘ মানে একটা নির্দিষ্ট পজিশনে থাকে না, তো আমরা এটাও জানি ইলেকট্রনগুলো মেঘের মতো চারিদিকে ঘনীভূত হয়ে থাকে এবং প্রচণ্ড স্পিডে ঘোরাঘুরি করে। সেই জন্য থ্রি ডাইমেনশনে বা ত্রিমাত্রিক দেশে নিউক্লিয়াস থেকে যে অঞ্চলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তার মানে কি বললাম আবার? নিউক্লিয়াস থেকে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা বেশি, সেই দূরত্বকে কি বলবো? পারমাণবিক ব্যাসার্ধ বলবো। আশা করি ক্লিয়ার হয়েছে। তো এরকম কথাটার অর্থ হচ্ছে যে এরকম আমরা দেখতে পারি অ্যাকচুয়ালি, যেটা বললাম আমি। তো অ্যাকচুয়ালি ইলেকট্রন মেঘ রূপে অবস্থান করছে, মানে হচ্ছে এগুলো তো সব জায়গায় ইলেকট্রনকে ঘোরাঘুরি করতে দেখতে পাওয়া যাবে। তো ত্রিমাত্রিক অঞ্চলে নিউক্লিয়াস থেকে যত দূরত্ব পর্যন্ত ইলেকট্রনকে খুঁজে পাওয়া যাবে, তত দূরত্ব পর্যন্ত এই নিউক্লিয়াস থেকে তত দূরত্ব পর্যন্ত আমরা এটুকুকে বলছি পরমাণুর ব্যাসার্ধ। ঠিক আছে, এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে পরমাণুর ব্যাসার্ধ তো পড়লাম। পারমাণবিক ব্যাসার্ধকে আমরা তিনটে ভাগে বিভক্ত করতে পারি। ঠিক আছে, এই পারমাণবিক ব্যাসার্ধকে আমরা তিনটে ভাগে বিভক্ত করতে পারবো। তো সেই তিনটে ভাগের মধ্যে প্রথম ভাগটা হচ্ছে কি? প্রথম ভাগটাকে আমরা একটা ব্যাসার্ধকে বলছি সমযোজী ব্যাসার্ধ। দ্বিতীয়টা হচ্ছে ধাতব ব্যাসার্ধ। ঠিক আছে, আর তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, এই হচ্ছে তিন প্রকারের ব্যাসার্ধ। ঠিক আছে, তো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধটা এবং এগুলো আমরা একে একে সবগুলোকে আলোচনা করব, কোন ব্যাসার্ধটা কী প্রকৃতির, এগুলো সম্পূর্ণই আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই সমযোজী ব্যাসার্ধটা। তো সমযোজী ব্যাসার্ধ বলতে কি বোঝায়? আচ্ছা, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। তো সমযোজী ব্যাসার্ধ কাকে বলবো? বা এটাকে বলা হচ্ছে কোভ্যালেন্ট, আর একটা নাম হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস। ঠিক আছে, কোভ্যালেন্ট রেডিয়াস। তো এর ডেফিনেশন কিভাবে আমরা দেব? ডেফিনেশনটা হচ্ছে যে একই মৌলের দুটি পরমাণু সমযোজী এক বন্ধন দ্বারা আবদ্ধ হলে পরমাণু দুটির নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে সমযোজী ব্যাসার্ধ বলে। ঠিক আছে, এটা হচ্ছে তার ডেফিনেশন। তো মানেটা কীরকম? ধরে নাও ডেফিনেশনে বলাই হয়েছে দুটো একই মৌলের পরমাণু সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকবে। ঠিক আছে, তো ধরে নাও একই মৌলের পরমাণু, তুমি ধরে নিতে পারো যে হাইড্রোজেন দুটো পরমাণু, এটা একটা হাইড্রোজেন পরমাণু, এটা একটা হাইড্রোজেন পরমাণু। এই সমযোজী হাইড্রোজেন পরমাণুগুলো কীরকমভাবে থাকে? হাইড্রোজেন এরকমভাবে থাকে, হাইড্রোজেন পরমাণুগুলো একটা সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, সেটাকে আমরা এভাবে অণু আকারে লিখি। ঠিক আছে, তো দুটো পরমাণু একটা সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। তো আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে একটা হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস এটা, আর একটা হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস এইটা। তাহলে সমযোজী ব্যাসার্ধ কোনটা? না, সমযোজী বন্ধন অবস্থায় বন্ডেড অবস্থায় দুটি একই মৌলের পরমাণুর এই অণুতে একই মৌলের পরমাণুর নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে কি বলবো? সমযোজী ব্যাসার্ধ বলবো। তাহলে এইখান থেকে এই দূরত্ব হচ্ছে
নিউক্লিয়াস দুটোর মধ্যবর্তী দূরত্ব, তাহলে এর হাফ যতটুকু হবে এর হাফটাকে আমরা বলবো কি সমযোজী ব্যাসার্ধ। বোঝা গেল? তো যেরকম দেখা গেছে যে এই হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে মানে অণুর ক্ষেত্রে দুটো পরমাণু এভাবে সমযোজী বন্ধন অবস্থায় আছে এবং এই দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 74 পিকোমিটার। তাহলে 74 পিকোমিটার হলে রেডিয়াস কত হবে, মানে হাইড্রোজেনের সমযোজী ব্যাসার্ধ কত হবে? তাহলে নিউক্লিয়াস দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক, তার মানে কি 74 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল 37 পিকোমিটার। তাহলে 37 পিকোমিটারটা হচ্ছে কি না সমযোজী ব্যাসার্ধ কার? হাইড্রোজেনের ক্ষেত্রে। এভাবে আমরা এটাকে বের করতে পারি। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে কোনো একটা মৌলের সমযোজী ব্যাসার্ধর ক্ষেত্রে অবশ্যই মৌলর কোনো একটা নির্দিষ্ট মৌলের পরমাণু, অর্থাৎ হাইড্রোজেন তো হাইড্রোজেনই মৌলের পরমাণু, ঠিক আছে? হাইড্রোজেন অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে নয়। একটা নির্দিষ্ট মানে নির্দিষ্ট মৌলের পরমাণু মানে একাধিক পরমাণু, একাধিক বলতে দুটো পরমাণু সমযোজী বন্ধন অবস্থায় থাকবে এবং তাদের ইলেকট্রনিক নিশ্চয়ই সেম এখন। তাহলে এই ক্ষেত্রে তোমার হচ্ছে দুটো পরমাণুর মধ্যবর্তী নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে আমরা কিন্তু সমযোজী ব্যাসার্ধ বলতে পারবো। বোঝা গেল? এটা কিন্তু অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত করলে হবে না। যেমন তুমি যদি মনে করো হাইড্রোজেন আর এটা ক্লোরিন, তাহলে এই ক্ষেত্রে আমি সমযোজী ব্যাসার্ধ বের করবো, তাহলে কিন্তু এই ক্ষেত্রে ডাইরেক্ট সূত্রতে পড়ছে না, এটা অন্যরকমভাবে নির্ণয় করা যায়। বোঝা গেল? তাই এবার আমরা চলে যাব আরও কতগুলো সূত্র দেখব যে এই যেটা আমি বললাম যে সমযোজী মানে একই প্রকৃতির যদি হয়, ডিফারেন্ট প্রকৃতির যদি পরমাণু যদি যুক্ত থাকে, তাহলে তাদের কীভাবে আমরা রিপ্রেজেন্ট করব, তো সমযোজী ব্যাসার্ধ কীভাবে আমরা পাবো। তো এই কতগুলো কথা আমাদেরকে মাথায় রাখতে হবে। এক নাম্বার, যদি দুটি পরমাণু তড়িৎ ঋণাত্মকতা যদি পার্থক্য না থাকে, ঠিক আছে, দুটি মৌলের মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য তখনই থাকবে না যখন কি হবে না একই মৌলের পরমাণু হবে, তখন পার্থক্য থাকবে না। তাহলে এই ক্ষেত্রে কি হবে যে এই ক্ষেত্রে আন্তঃনিউক্লিয় দূরত্ব অর্থাৎ DAB ধরে নাও এরকম, এই ক্ষেত্রে মানে কথাটা কি হলো যে ধরো এটা এ মৌল আর এটা হচ্ছে বি মৌল, এ আর বি, এটা এ আর বি এরা যদি সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় থাকে, তাহলে এদের নিউক্লিয়াস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, নিউক্লিয়াস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা এটাকে বলবো আমরা আন্তঃনিউক্লিয় দূরত্ব, এটাকে বলবো আমরা আন্তঃনিউক্লিয় দূরত্ব, ঠিক আছে, আন্তঃনিউক্লিয় দূরত্ব। তো এই আন্তঃনিউক্লিয় দূরত্ব DAB সমান হবে RA প্লাস RB, যেখানে RA সমান হচ্ছে এ মৌলের পরমাণুর বা পরমাণুর বলতে পারি, এ মৌলের পরমাণুর ব্যাসার্ধ, ঠিক আছে। আর আরবি সমান কি হবে? আরবি মানে হলো বি মৌলের মানে বা বি পরমাণুর বলবো ব্যাসার্ধ, ঠিক আছে, বি পরমাণুর ব্যাসার্ধ, এটাও লেখা যায় বি পরমাণুর ব্যাসার্ধ। এটা একমাত্র সম্ভব যদি কাই অফ এ সমান হচ্ছে কাই অফ বি হয়। এই কন্ডিশনটা যদি মেনটেন হয়, অর্থাৎ এ আর বি এর তড়িৎ ঋণাত্মকতা যদি সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে আন্তঃনিউক্লিয় দূরত্ব ডি সমান হচ্ছে এ এবং বি এর পারমাণবিক ব্যাসার্ধের যোগফল, ঠিক আছে। এইটা শুধুমাত্র এই একটা কন্ডিশনে বলা যাবে, সেটা হচ্ছে কন্ডিশনটা এইটা। এখন যদি তোমার এরকম হয় যে এ এবং বি মৌলের পরমাণুর ব্যাসার্ধ তোমার হচ্ছে এর যোগফল বা তোমার এ এবং বি মৌল যদি একসঙ্গে সমযোজী বন্ধন অবস্থায় থাকে, তাদের আন্তঃনিউক্লিয় ব্যাসার্ধ এ বি সমান আর এ প্লাস আর বি, এটা নাও হতে পারে, হবে না যদি কিনা কাই অফ এ ইজ ইকুয়াল টু কাই অফ বি হয়। অর্থাৎ কাই মানে বলছি আমি তড়িৎ ঋণাত্মকতার কথা। তড়িৎ ঋণাত্মকতা যদি এ এবং বি মৌলের পরমাণুর যদি আলাদা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এইটাও আলাদা হবে, অর্থাৎ আন্তঃনিউক্লিয় দূরত্বের সূত্রটা কিন্তু আলাদা হবে। কত হবে না আর এ প্লাস
আর বি মাইনাস 9 কাই অফ এ মাইনাস কাই অফ বি। এই সূত্রটা হবে, কিন্তু মনে রাখতে হবে এইটা পিকোমিটারে আসবে ইউনিটটা। যদি পিকোমিটারে আসে তাহলে আমি এই সূত্রতে বসাবো, যেখানে এ কাই এ এবং কাই বি হচ্ছে এ এবং বি এর তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, আর আর এ আর বি তো আগেই বলেছি, আর এ আর বি হচ্ছে এ এবং বি মৌলের পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে এইটা আমরা পিকোমিটারে যদি ক্যালকুলেশন করতে চাই যে এ বি এর মধ্যে নিউক্লিয়াস দ্বয়ের এ বি পরমাণু নিউক্লিয়াস দ্বয়ের মধ্যে মানে আন্তর্বর্তী দূরত্ব কত, তাহলে কিন্তু এটা এইভাবে আমাদের করতে হবে। যখন তোমার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার কি থাকবে, পার্থক্য থাকবে এ আর বি মৌলের মধ্যে। যদি পার্থক্য না থাকে তাহলে শুধু এটাই হয়ে যাবে। ঠিক আছে, যদি সমান হয়ে যায় তাহলে এই পার্টটা কেটে যাবে, এই পুরো পার্টটা জিরো হয়ে যাবে, তখন শুধু এটাই থাকলো। কিন্তু যদি তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য থাকে এ এবং বি মৌলের মধ্যে, তাহলে কিন্তু এই সূত্র আসবে। আর এখানে 9 দিয়ে করতে হবে, এটা মানে প্রমাণ করা যায়, কিন্তু এটা তোমাদের দরকার নেই। শুধুমাত্র তোমরা এটা মনে রাখবে, তাহলেই হবে। যদি ম্যাথ পড়ে তাহলে এখানে ডাইরেক্ট সূত্রতে বসিয়ে দেবে। তবে মনে রাখতে হবে যে ডিস্ট্যান্সটা এ বি এর নিউক্লিয়াস যে ডিস্ট্যান্স বা আন্তঃনিউক্লিয় দূরত্ব যেটা, সেটা কিন্তু তোমার পিকোমিটারে আসবে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিন্তু যদি এটাকে পিকোমিটারে না এনে যদি আমি তোমার হচ্ছে অ্যাংস্ট্রংয়ে আনতে চাই, তাহলে কি হবে? অ্যাংস্ট্রংয়ে আনতে চাইলে এটার মানটা হবে কত না, আর এ প্লাস আর বি মাইনাস 0.09 কাই অফ এ মাইনাস কাই অফ বি। তার সেক্ষেত্রে মনে রাখতে হবে কাই এ গ্রেটার দেন কাই বি। ঠিক আছে, পারমাণবিক ব্যাসার্ধ এই যে সরি, এটা হচ্ছে মানে তড়িৎ ঋণাত্মকতা এ এবং বি এর তড়িৎ ঋণাত্মকতা। তো এ এর তড়িৎ ঋণাত্মকতা বেশি কার থেকে, বি এর তুলনায় যদি হয়, তাহলে এইভাবে সূত্রটা আমরা ফেলতে পারবো। কিন্তু এইটা যেটা আসবে সেটা হচ্ছে অ্যাংস্ট্রংয়ে আসবে। দূরত্বটা, নিউক্লিয় দূরত্বটা, আন্তঃনিউক্লিয় দূরত্বটা কিসে আসবে না, অ্যাংস্ট্রংয়ে আসবে। তার আগে আমি মেনশন করে দিই যে 1 পিকোমিটার, পিকোমিটার মানে তোমরা সবাই জানো, তবুও আমি একবার লিখে দিচ্ছি তোমাদের ইনফরমেশনের জন্য, 10⁻⁻12 মিটার সমান সমান 1 পিকোমিটার। আবার 1 অ্যাংস্ট্রং মানে তোমার হচ্ছে 10⁻10 মিটার। ঠিক আছে, এই দুটো আমরা সূত্রটা মনে রাখবো। আর এইখান থেকে আমার যেটা খেয়াল করে রাখতে বললাম, সেটা হচ্ছে যে পিকোমিটার আর অ্যাংস্ট্রংয়ে যদি বার করতে চাই, তাহলে এইখানে এই যে মানটা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এখানে 9 কিন্তু এখানে 0.09, এটা আমাদেরকে আলাদা করে খেয়াল রাখতে হবে। এবার এই অঙ্কটার দিকে একটু লক্ষ্য করো। যদি দেখছি আমরা কি, দেখো যে সিএফ বন্ধন দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। বন্ধন দৈর্ঘ্য মানে কি? বন্ধন দৈর্ঘ্য মানে হচ্ছে কার্বন এবং ফ্লোরিন পরমাণু দ্বয়ের নিউক্লিয়াস দ্বয়ের মধ্যবর্তী দূরত্বটাকেই আমরা বন্ধন দৈর্ঘ্য বলি। তাহলে এই বন্ধন দৈর্ঘ্য বা আন্তঃনিউক্লিয় দূরত্ব, যেটা একই ব্যাপার, আমাকে ডিসিএফ বের করতে হবে। এর মানে হ্যাঁ, নির্ণয় করো এখানে সি এর সমযোজী বন্ধন মানে সমযোজী ব্যাসার্ধ দেয়াই আছে। এটা কিসে দেওয়া আছে? অ্যাংস্ট্রংয়ে দেওয়া আছে। এবং ফ্লোরিনের সমযোজী ব্যাসার্ধ কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে এইখানে কিন্তু কার্বন এবং ইলেকট্রোনেগেটিভিটি একটা, আর ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু আরেকটা দেওয়া আছে। দেখো 4 আর কার্বনের হচ্ছে 2.5। তাহলে এখানে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য আছে। যদি ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য থাকে, তাহলে যে সূত্রটা আমরা ব্যবহার করব, এখানে দেখো মানটা কিন্তু অ্যাংস্ট্রংয়ে দেওয়া আছে। অ্যাংস্ট্রংয়ে থাকলে কিন্তু আমরা এই সূত্র ব্যবহার করব। ঠিক আছে, এই সূত্র ব্যবহার করলে আমরা কিন্তু ডিএবি অর্থাৎ এখানে সিএফ রয়েছে, তো সিএফ এর ক্ষেত্রে বা কার্বন ফ্লোরিনের ক্ষেত্রে যে বন্ড মানে বন্ড লেন্থ অর্থাৎ বন্ধন দৈর্ঘ্য, সেই বন্ধন দৈর্ঘ্য কিন্তু আমরা বের করে ফেলতে পারবো এই সূত্র অ্যাপ্লাই করে। কারণটা কি? কারণ হচ্ছে এখানে কিন্তু দুটো ডিফারেন্ট পরমাণুর মৌল রয়েছে এখানে, এবং যাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, তার এই কারণেই কিন্তু আমাদেরকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমি লিখে ফেলি। তাহলে প্রদত্ত, আমরা যখন প্রশ্ন অ্যান্সার করব তখন এভাবে লিখবো। ঠিক আছে, প্রদত্ত মানে যেগুলো দেয়া আছে কোশ্চেনে। ঠিক আছে, প্রদত্ত কি দেয়া আছে? আর অফ সি এটা দেওয়া আছে, মানে কার্বনের রেডিয়াস বা ব্যাসার্ধটা কত দেওয়া আছে? 0.77 অ্যাংস্ট্রং দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ ফ্লোরিনের ক্ষেত্রে আর অফ এফ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? সেটা হচ্ছে 0.72 অ্যাংস্ট্রং দেওয়া আছে। এই মানটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি তোমার কাই অফ সি এটা সমান সমান কত দেওয়া আছে? কার্বন ইলেকট্রোনেগেটিভিটি 2.5, এবং এফ মানে কাই অফ এফ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সমান সমান হচ্ছে 4.0, এটা দেওয়া আছে। তাহলে এই মানগুলো যদি দেওয়া থাকে, তাহলে আমরা সূত্র যেটা জানতে চাইছি অ্যান্সারটা, সেটা হচ্ছে ডি অফ সি এফ অর্থাৎ
ফ্লোরিন কার্বনের মধ্যে যে সমযোজী ব্যাসার্ধ এটাকে কিন্তু আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে, বন্ধন দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তাহলে এর সূত্রটা কত? না, সূত্রটা হচ্ছে আর অফ সি প্লাস আর আর অফ এফ, ঠিক আছে, মাইনাস কত লিখবো 0.09, কারণ মানে আমরা অ্যাংস্ট্রঙে বের করতে চলেছি, ইনটু এটাকে কত লিখবো আমরা, এই যে আমি বলেছিলাম যে কাই অফ এ গ্রেটার দেন কাই অফ বি, এইভাবে সাজাতে হবে আমাকে। তাহলে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সেটাকে আগে লিখবো, তাহলে কার বেশি? ফ্লোরিনের, তাহলে কাই অফ এফ মাইনাস কাই অফ সি, এইটা লিখবো। তাহলে এটা হচ্ছে আমার সূত্র, তাহলে মেন সূত্র। এখানে যদি আমি ডেটাগুলো সব দিয়েই আসে, ডেটাগুলো আমি বসিয়ে দেবো, পুট করে দেবো, তাহলে আমার উত্তর বেরিয়ে আসবে। তাহলে উত্তরটা কত হচ্ছে দেখে নাও, আর অফ সি এটার মান দেওয়া আছে 0.77 প্লাস আর এফ এর মানটা দেওয়া আছে 0.72, ঠিক আছে, মাইনাস 0.09 একটা সূত্রের, আর এখানে 4 মাইনাস কত হচ্ছে 2.5, এটা চলে আসছে, ঠিক আছে। এটা আমরা পেলাম ব্যাসার্ধটা। তাহলে এটা যদি আমরা দিই, এটা যদি ক্যালকুলেশন করে দেখি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে, তোমরা ক্যালকুলেশন করে নিও, যেটা পাবো সেটা হচ্ছে 1.36 অ্যাংস্ট্রং, এটা বেরিয়ে আসবে, ঠিক আছে। তার মানে কার্বন আর ফ্লোরিনের মধ্যে যে দূরত্বটা পাওয়া গেল সেটা হচ্ছে এইটা। আশা করি ক্লিয়ার হয়েছে এটা, ঠিক আছে। এই একটা অঙ্ক, আর বাকিগুলো তোমরা দেখো নিজে নিজে পরের অঙ্ক। আচ্ছা, এরপরে এবার দেখব পর্যায় বরাবর পরমাণুর আকারের পরিবর্তন, ঠিক আছে। আকার বলতে পরমাণুগুলোর ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ, এইগুলো, ঠিক আছে। তো আমরা যেটা তিনটে ব্যাসার্ধের মধ্যে একটা জিনিস আমরা পড়েছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধটা পড়েছি, সমযোজী ব্যাসার্ধটা পড়েছি। তো সমযোজী ব্যাসার্ধ, এবং পরে আমরা আবার দুটো ব্যাসার্ধ পড়বো, সেটা হচ্ছে একটা ধাতব ব্যাসার্ধ। আচ্ছা, ওটা বলে নিই আমি, ধাতব ব্যাসার্ধটা। আর একটা রয়েছে, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ওই দুটো ব্যাসার্ধ আমি এখন বলে নিই, ঠিক আছে। তারপরে পর্যায় বরাবর পরমাণুর আকারের পরিবর্তনটা দেখব। আচ্ছা, ধাতব ব্যাসার্ধ এবার দেখো, ধাতব ব্যাসার্ধটা কি না, ধাতব ক্লাসের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি ধাতব পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে কি বলবো আমরা? ধাতব ব্যাসার্ধ বলবো। যেমন কথাগুলো যেটা বললাম, তার মধ্যে দুটো কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কেলাস কি, পরমাণু যদি সলিড স্টেটে থাকে, কেলাসিত পদার্থ সলিড স্টেট বা তোমার হচ্ছে সলিড স্টেট, বা তোমার হচ্ছে কঠিন অবস্থায় পরমাণুগুলো দুভাবে থাকতে পারে, ঠিক আছে। পরমাণু এখানে দুইভাবে থাকতে পারে। কীরকমভাবে? দুটো কি না, মাথায় রাখতে হবে। কঠিন অবস্থাতে পদার্থ দুইভাবে থাকতে পারে। একটা হচ্ছে ক্রিস্টাল ফর্ম, অর্থাৎ কেলাসিত অবস্থা, আর একটা হচ্ছে পাউডার ফর্ম, বা যেটাকে বলা হয় অ্যামারফস স্টেট। যেমন হচ্ছে পাউডার যেগুলো, সেগুলোর কোনো আকার আকৃতি থাকে না, কিন্তু অ্যামারফস সেটা হচ্ছে একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। যেমন অর্থরম্বিক, রম্বিক, মনোক্লিনিক, এগুলো হয়তো নাম শুনেছো, বা যদি সলিড স্টেট পড়ে থাকো, যেরকম তোমরা এইচএসে পড়েছো সলিড স্টেট, সেক্ষেত্রে তোমরা অবশ্যই ধারণা আছে, মানে এটা জ্যামিতিক আকৃতি বিশিষ্ট হবে। তো জ্যামিতিক আকৃতি বিশিষ্ট যে সমস্ত ধাতব পদার্থ রয়েছে, সেখানে কিন্তু মৌলের পরমাণুগুলো কী রকমভাবে থাকে না, তারা একটা নির্দিষ্ট সজ্জায় বা প্যাটার্নে তারা থাকে, একটার পর একটা, যেরকম একটা পরমাণু এখানে, তারপর একটা পরমাণু এখানে, একটা মানে এরকম করে পরপর সজ্জিত থাকে পরমাণুগুলো, ঠিক আছে। এরকম করে পরপর সজ্জিত থাকে, তাদের নিজস্ব স্থান দখল করে থাকে তারা। তাহলে আমরা এইভাবে একটা মানে এটা একটা সিট গঠন করলাম, তারপরে আবার এরপরে উপরে থাকবে আর একটা লেয়ার উপরে নিচে, এরকম করতে চারিদিকে বিস্তৃত থাকবে। এটাকে একটা মানে নির্দিষ্ট প্যাটার্নে সজ্জিত থাকে। তো এটা হচ্ছে ক্রিস্টাল। তো এইরকম অবস্থায় যদি থাকে, তাহলে তাকে আমরা বলি ক্রিস্টাল ফর্ম। আর যদি এরকম মানে এরকম সজ্জা যদি বহুদূর পর্যন্ত বিস্তৃত না থাকে, মাঝে মধ্যে মানে ফাঁকা থাকে বা তোমার ত্রুটিপূর্ণ থাকে, তাহলে কিন্তু সেটা অ্যামারফস হিসেবে দেখা যাবে, অর্থাৎ পাউডার হিসেবে আমরা দেখতে পাবো তাকে, ঠিক আছে। তো আমি যেটা বললাম যে তোমার হচ্ছে এটা কেলাসের মধ্যে থাকবে ধাতব ব্যাসার্ধ, তখনই আমি বলবো যখন কেলাস আকারে থাকবে। কেলাস আকারে থেকে পাশাপাশি দুটি ধাতব পরমাণু, এখানে একটা ধরো, এখানে একটা পরমাণু আছে, দুটো পরমাণু, ঠিক আছে। তো আরেকটু ক্লিয়ার করার জন্য ধাতব পরমাণু আমি
মানে কাছাকাছি অবস্থিত দুটি ধাতব পরমাণু নিলাম। এ ধরো এইটা এইটা আর এটা হচ্ছে এইটা। তাহলে এই ধাতব পরমাণু কোথায় অবস্থিত না কেলাসে অবস্থিত, দুটো পাশাপাশি অবস্থিত কোনো একটা নির্দিষ্ট কেলাসে, কঠিন পদার্থের কোনো একটা নির্দিষ্ট কেলাসে পরপর দুটো পরমাণুর মধ্যে নিউক্লিয়াস দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে কি বলবো আমরা ধাতব ব্যাসার্ধ বলবো। ঠিক আছে, এটা ধাতু যখন সলিড স্টেটে থাকবে, ক্রিস্টালাইজ অবস্থায় থাকবে, ক্লাস অর্থাৎ ক্লাসিত আকারে থাকবে, সেই অবস্থায় পরপর দুটো পরমাণুর নিউক্লিয়াস দুটোর মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে আমরা কি বলবো ধাতব ব্যাসার্ধ বলবো। তাহলে এটা যদি দুটো পরমাণুর কেন্দ্রের মধ্যে দূরত্ব হয় তাহলে তার হাফ হবে ধাতব ব্যাসার্ধ। তাহলে এইটুকু হচ্ছে ধাতব ব্যাসার্ধ। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, তারপরে যেটা একটা পড়ে থাকলো সেটা হচ্ছে ভ্যান্ডারওয়ালস। তারপরে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ। ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ, ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধটা কি? ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধটাকে আমরা ভালো করে লক্ষ্য করব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আর খুব ভালো করে বুঝতে হবে। ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ হচ্ছে যে কোনো একটি অণুতে উপস্থিত, মানে সরি, ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধটা হচ্ছে পরপর মানে সব থেকে কাছাকাছি দুটি অনুমধ্যস্থ নিকটবর্তী দুটি পরমাণুর নিউক্লিয়াস দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হচ্ছে ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ। মানে ব্যাপারটা উদাহরণ দিয়ে আরও ক্লিয়ার করি। আমি যেটা প্রথম কথা বলেছি সেটা হচ্ছে কি সব থেকে নিকটতম দুটি মানে আমি দুটি অণু বলেছি। ঠিক আছে, সব থেকে কাছাকাছি দুটি অণু যেরকম একটা ধরে নাও যে এইটা একটা HCl, এটা একটা হাইড্রোজেন, এটা একটা ক্লোরিন। তাহলে এদের মধ্যে একটা রয়েছে, তার মানে এটা হচ্ছে HCl ধরে নাও। ঠিক আছে, আর আরেকটা HCl কাছাকাছি অবস্থায় আছে, এটা ধরো এটা হাইড্রোজেন, এটা হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, তাহলে এইটা একটা পরমাণু হলো, এটা একটা পরমাণু, তো এদের মধ্যে একটা বন্ধন আসে, তাহলে এটা একটা HCl। ঠিক আছে, তো এই HCl আর HCl দুটি, এটা হচ্ছে একটা অণু, এটা একটা অণু, এটা একটা অণু, এটা একটা অণু, আর একটা রয়েছে অণু, ধরো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা Cl। আশা করি বুঝতে পেরেছো এটা। তো এই তিনটে এখানে আমি অণু দেখিয়েছি, তিনটে অণুর মধ্যে কাছাকাছি সব থেকে কাছাকাছি দুটো অণু কোন দুটো? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই অণু থেকে যতটা দূরত্বে আছে, নিশ্চয়ই এই অণুর মধ্যে দূরত্ব মানে এই HCl এর মধ্যে দূরত্বটা কম। তাহলে ফার্স্ট অফ অল বুঝতে হবে যে সব থেকে কাছাকাছি অবস্থিত দুটি অণুর মধ্যে, তাহলে এই তিনটের মধ্যে সব থেকে কাছাকাছি অণু দুটো কোনটা? এইটা আর এটা। তাহলে সব থেকে কাছাকাছি দুটি অণুর মধ্যস্থ নিকটবর্তী পরমাণু দ্বয়। এখানে দেখো যে দুটো অণু কাছাকাছি আছে, এখানে কিন্তু চারটা টোটাল পরমাণু আছে। অণু দুটো, কিন্তু এই অণু দুটো সব থেকে কাছাকাছি, বাকি অণুর মধ্যে এই দুটো অণু সব থেকে কাছাকাছি, কিন্তু এই অণু দুটোর মধ্যে চারটা পরমাণু আছে। তার জন্য বলা হচ্ছে সব থেকে কাছাকাছি অবস্থিত দুটি অণু মধ্যস্থ নিকটবর্তী, ঠিক আছে, পরমাণুর নিউক্লিয়াস দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক। অর্থাৎ নিকটবর্তী, এখানে চারটা পরমাণু আছে, চারটা পরমাণুর মধ্যে নিকটবর্তী পরমাণু দূর কোনটা? এইটা আর এটা, নিশ্চয়ই এইটা আর এটা নিকটবর্তী নয়, এইটার নিকটবর্তী নয়, এইটার সঙ্গে এটাই হচ্ছে সব থেকে নিকটবর্তী পরমাণু দ্বয়। ঠিক আছে, তাহলে এই দুটো পরমাণুর নিউক্লিয়াস দুটোর মধ্যবর্তী দূরত্বের অর্ধেক। তাহলে এখান থেকে নিউক্লিয়াস দুটোর পরমাণুর দূরত্ব হচ্ছে এইটা, তাহলে এর অর্ধেক হবে কি ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ। আশা করি বুঝতে পেরেছো। তার মানে যে কোনো অবস্থায় এখানে ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ বলতে এখানে তোমার সব থেকে কাছাকাছি দুটো অণু নেব, অণু মধ্যস্থ নিকটবর্তী সব থেকে নিকটতম দুটো পরমাণু নেব, যে পরমাণু দুটো সব থেকে নিকটবর্তী থাকবে তাদের নিউক্লিয়াস দ্বয়ের মধ্যে যে দূরত্ব থাকবে সেই দূরত্বকে অর্ধেক করব, আমরা ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ পেয়ে যাব। আশা করি ক্লিয়ার হয়েছে এটা। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা পরেরটাতে চলে যাব যে পর্যায় বরাবর পরমাণুর আকারের পরিবর্তনটা কীরকম হয়। দেখো, পর্যায় বরাবর অর্থাৎ এই আনুভূমিক রেখাগুলো এই বরাবর কোনো একটা পর্যায় সারণীর আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যাই, অর্থাৎ এদিক থেকে যদি এদিকে যাই, তাহলে কি হবে? পর্যায় সারণী তো কনস্ট্রাকশন করা হয়েছে বা গঠন করা হয়েছে তাদের ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে।
তো একটা পর্যায়ে যে সমস্ত মৌলের পরমাণু থাকবে তাদের কিন্তু কক্ষপথের সংখ্যা কিন্তু একই হবে, মানে একই পর্যায়ে যে সমস্ত মৌল অবস্থান করছে, ঠিক আছে, তাদের লাস্ট কক্ষপথ কিন্তু একই রকম হবে, একটাই হবে। কীরকম? যেরকম ধরো লিথিয়ামের একই পর্যায়ে রয়েছে ফ্লোরিন, তাহলে এই লিথিয়ামের দুটো পর্যায়ে থাকবে, সরি, লিথিয়াম 2 নম্বর পর্যায়ে অবস্থান করছে, ফ্লোরিনের 2 নম্বর পর্যায়ে অবস্থান করছে। তাহলে পর্যায়ের যত নাম্বার পর্যায়ে ততগুলো কক্ষপথ থাকবে, তাহলে ওই জন্য লিথিয়ামের যতগুলো কক্ষপথ আছে, মানে সর্বমোট 2টো কক্ষপথ আছে, ফ্লোরিনেও কিন্তু সর্বমোট 2টো কক্ষপথ রয়েছে, ঠিক আছে। তাহলে কক্ষপথের সংখ্যার সঙ্গে কিন্তু কি মিলে যায় না, কক্ষপথের সংখ্যার সঙ্গে পর্যায়ের সংখ্যাটা কিন্তু, সরি, কক্ষপথের কক্ষপথের যত নম্বর কক্ষপথ হবে পর্যায়েও কিন্তু ততটাই হবে। এখানে দুটো কক্ষপথ রয়েছে সর্বমোট, তাহলে এরা 2 নম্বর পর্যায়ে কিন্তু অবস্থান করবে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, যদি এইদিকে হচ্ছে লিথিয়াম আর এদিকে হচ্ছে ফ্লোরিন, তো এই ক্ষেত্রে যদি আমাকে জিজ্ঞেস করে যে লিথিয়াম বড় হবে নাকি ফ্লোরিন বড় হবে আকারে, তাহলে দেখো পরমাণু এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি আমি, তো লিথিয়ামে কিন্তু মানে বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন আছে, কিন্তু ফ্লোরিনের 7খানা ইলেকট্রন আছে, বোঝা গেল। তবে এখানে একটা জিনিস মাথায় রাখার, যে এখানে একটা ইলেকট্রন রয়েছে, এখানে 7টা ইলেকট্রন রয়েছে, কিন্তু এখানেও 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন ঢুকছে, এখানেও 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন ঢুকছে, ঠিক আছে। তো আমরা জানি এখানে 3টে প্রোটন আছে, এখানে হচ্ছে 9খানা প্রোটন হয়েছে, যেহেতু পরমাণু ক্রমাঙ্ক 9, এর পরমাণু ক্রমাঙ্ক লিথিয়ামের ক্ষেত্রে 3, তাহলে কোনটা বড় হবে? পরমাণু ক্রমাঙ্কর বিচারে কিন্তু 9 বড়, ঠিক আছে। কিন্তু পরমাণু ব্যাসার্ধ কার বেশি হবে দেখা যাক। এখানে লিথিয়ামের ক্ষেত্রে 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন লাস্ট কক্ষপথ, এখানেও কিন্তু 2 নম্বর কক্ষপথ লাস্ট কক্ষপথ ফ্লোরিনের ক্ষেত্রে। তো স্বভাবতই আমরা এরকম মনে করতে পারি যে যেহেতু এটা বড়, মানে পরমাণু ক্রমাঙ্ক যেহেতু বড়, তাহলে এখানে কি হবে, তোমার হচ্ছে হয়তো পরমাণুটা বড় হতে পারে, আকারে বড় হতে পারে, কিন্তু না, উল্টো কেসটা ঘটে। তো দেখা যাক কিভাবে ঘটে। তো যেটা আমাদের মানে প্রথম মাথায় আসে, এটাও মাথায় আসতে পারে যে যেহেতু এটা 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন ঢুকছে, এখানেও 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন ঢুকছে, তো ইলেকট্রন এটাও যদি 2 নম্বর কক্ষপথ হয়, এটাও যদি 2 নম্বর কক্ষপথ হয়, তাহলে এদের তো আকার বাড়া কমার কথা নয়, ঠিক আছে। আকার এর 2 নম্বর কক্ষপথ, এরও 2 নম্বর কক্ষপথ লাস্ট কক্ষপথ, তাহলে এদের আকারটা সমান সমান হওয়া উচিত, কিন্তু সমান সমান হয় না। দেখা যায় যে লিথিয়ামের আকারটা বড় হয় আর ফ্লোরিনের আকার আরও ছোট হয়ে যায়, যদিও এইটার পরমাণু ক্রমাঙ্ক বড়, কিন্তু একই পর্যায়ের তুমি যদি বাম দিক থেকে ডান দিকে যাও তাহলে আকার ক্রমশ ছোট হয়ে যাবে, ঠিক আছে। তার মানে বাম দিক থেকে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার আস্তে আস্তে কী হয়, ছোট হয়ে যায়। ছোট হওয়ার কারণটা এবার আমরা জানবো। তো এখানে 3টে জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে 3টে জিনিস এই পরমাণুর আকার ছোট বা হবে না বড় হবে সেটা কিন্তু নির্ভর করছে 3টে ফ্যাক্টরের উপর। 1 নাম্বার, আগে এইটুকু আমি ব্যাখ্যা করে নিই যে ফার্স্ট অফ অল দেখো লিথিয়ামের পরমাণুর কেন্দ্রতে 3টে প্রোটন রয়েছে, লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন, এখানে প্রোটন সংখ্যা 9, ঠিক আছে, প্রোটন সংখ্যা 9p, আর লাস্ট কক্ষপথে 7খানা ইলেকট্রন রয়েছে, সেটা ভিন্ন কথা। কিন্তু একই দূরত্ব দেখো, এখানে দূরত্ব কাছাকাছি, এর দূরত্বের সঙ্গে সমান হওয়ার কথা ছিল, কিন্তু দেখো এখানে 3টে প্রোটন যে মানে তোমার হচ্ছে যে বলে আকর্ষণ করবে, এখানে 3p এই ইলেকট্রনটাকে যে বলে আকর্ষণ করবে, নিশ্চয় বুঝতেই পারছো যে 9টা প্রোটন একই দূরত্বে যদি থাকে কাছাকাছি মোটামুটি, যেহেতু এটাও 2 নম্বর কক্ষপথ, তাই কাছাকাছি মানে এরকমই হবে। কিন্তু এই ক্ষেত্রে দেখো 9টা ইলেকট্রন কিন্তু প্রোটন একটা ইলেকট্রনকে লাস্ট কক্ষপথের ইলেকট্রনকে কিন্তু বেশি পরিমাণে টানতে পারবে, আকর্ষণটা এখানে কিন্তু প্রচুর বেশি হবে কার তুলনায়, ক্লোরিনের তুলনায়, লিথিয়ামের তুলনায় ফ্লোরিনে। লিথিয়ামে কিন্তু 3টে প্রোটন রয়েছে, 3টে প্রোটন এটাকে কম পরিমাণে টানবে, আর 9টা প্রোটন এখানে কিন্তু এই ইলেকট্রনগুলোকে বেশি পরিমাণে টানবে, আর বেশি পরিমাণে টানলে এটা আরও কাছে চলে আসবে, আর কাছে চলে আসার জন্য ইলেকট্রনের যদি কাছে চলে আসে তাহলে ব্যাসার্ধটা নিশ্চয়ই কমে যাবে, সেই কারণে এটা ঘটে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ক্ষেত্রে যত আমরা এই বাম দিক থেকে ডান দিকে যাব, প্রোটনের সংখ্যা বাড়তে থাকবে, আর প্রোটনের সংখ্যা বাড়তে থাকলে কিন্তু নিউক্লিয়াসের সঙ্গে লাস্ট কক্ষপথের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ কিন্তু বাড়তে থাকবে, আর আকর্ষণ বাড়তে থাকলে কিন্তু এটা ব্যাসার্ধটা কিন্তু কমতে থাকবে। আশা করি বুঝে গেছো। তো এটা কেন হবে যে প্রোটন সংখ্যা বাড়লে তোমার মানে লাস্ট কক্ষপথের ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণটা বাড়ছে কেন? তার কারণ হচ্ছে আমরা কুলম্বের সূত্র থেকে পাই যে কুলম্বের মানে ফোর্স কতটা হয় না, দুটো মানে তোমার হচ্ছে চার্জ বিশিষ্ট পার্টিকেল, একটা হচ্ছে ধরো পজিটিভ আর নেগেটিভ যাই হোক না কেন, Q1 পরিমাণ আর একটা Q2 পরিমাণ চার্জ রয়েছে, এবং তাদের মধ্যে দূরত্ব যদি r হয়, তাহলে আমরা কি জানি যে F ইজ ইকুয়াল টু F প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই r স্কোয়ার, এটা আমরা জানি।
কুলম্বের সূত্র থেকে। এখন চার্জের পরিমাণ বাড়লে, ঠিক আছে, চার্জের পরিমাণ যদি বাড়ে, যে কোনো একটা হয় Q1 বা Q2, যে কোনো একটা পরিমাণ যদি বাড়ে তা নিশ্চয়ই ফোর্সটা বেড়ে যাবে, আকর্ষণ বা বিকর্ষণ বলটা বেড়ে যাবে। এখন আকর্ষণ হবে তখনই যদি এখানে পজিটিভ এখানে নেগেটিভ হয়, পজিটিভ নেগেটিভ হয়, মানে ভিন্ন চার্জ বিশিষ্ট যদি হয়, Q1 Q2 যদি ভিন্ন চার্জ বিশিষ্ট হয় তাহলে আকর্ষণ হবে, কিন্তু যদি সেম চার্জ বিশিষ্ট হয় তাহলে এই ক্ষেত্রে বিকর্ষণ হবে। কিন্তু এখানে একটা ইলেকট্রন রয়েছে, এই কক্ষপথে ইলেকট্রন, আর এখানে হচ্ছে প্রোটন, তাহলে এটা প্রোটন মানে ধনাত্মক চার্জ, আর বাইরে হচ্ছে ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাহলে পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে, আমরা বুঝতেই পারছি এখানে, তার জন্য এটা আকর্ষণ হবে। তাই কেন্দ্রের সঙ্গে পরমাণু নিউক্লিয়াসের সঙ্গে লাশ কক্ষপথের ইলেকট্রনগুলো আকর্ষণটা এখানে এভাবেই হবে, ঠিক আছে। আকর্ষণ আমরা বুঝতেই পারলাম, যে কোনো একটার পরিমাণ যদি বাড়ে তাহলে কিন্তু আকর্ষণ বাড়বে। তো এখানে 3টে প্রোটন, এখানে হচ্ছে 9টা প্রোটন, তাহলে 9টা প্রোটন নিশ্চয়ই Q1 এর মান ধরে বেড়ে গেল, তাহলে নিশ্চয়ই এখানে ফোর্সটা বাড়বে, ফোর্সটা বাড়লে টানটা বাড়বে, টানটা বাড়লে তোমার হচ্ছে এগুলো নিউক্লিয়াসের দিকে ধাবিত হবে কিছুটা পরিমাণে, প্রত্যেকটাই একই রকম দিয়ে তোমার হচ্ছে এই পরমাণুর ব্যাসার্ধটা কিন্তু কমে যাবে। এটাই হচ্ছে তার ফান্ডা, ঠিক আছে। এবার আমরা যদি শ্রেণী বরাবর যদি দেখি, শ্রেণী বরাবর কোনো একটা শ্রেণী মানে কি, ওপর থেকে নিচ বরাবর, মানে উলম্ব সারি যেগুলোকে বলা হচ্ছে শ্রেণী। তো এই ধরো এখানে আছে হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, তারপরে তোমার হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এরকম করে ওপর থেকে নিচ বরাবর যদি দেখি তাহলে কি হয়, তাহলে দেখা যায় যে কোনো একটা নির্দিষ্ট শ্রেণী বরাবর উপর থেকে নিচে আসলে কি হয়, পরমাণুর আকার বৃদ্ধি পায়। উপর থেকে নিচে যদি আসি তাহলে আকার কি হয় বললাম, বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায় এখানে দেখো, মানে তোমার হচ্ছে প্রতি স্টেপে, মানে একটার পর একটা যদি নিচে নামতে থাকি তাহলে কি হয়, যে এদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পায়। পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পেলে তো আগের মতো যদি তুমি ভাবো যে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি আকার ছোট হয়ে যাওয়ার কথা। কিন্তু এখানে দুটো ফ্যাক্টর কাজ করছে, ঠিক আছে। ফ্যাক্টর দুটো কি কি এখানে মনে রাখতে হবে, যে প্রত্যেকটা মানে একটার পরে একটা যখন নামবো, লিথিয়াম থেকে সোডিয়ামে যখন যাব বা সোডিয়াম থেকে যখন পটাশিয়ামে যাব, তখন কিন্তু নিউ সেল অ্যাডিশন হচ্ছে, অর্থাৎ নতুন কক্ষপথ সংযোজন হচ্ছে। এই ক্ষেত্রে লিথ সরি লিথিয়ামের ক্ষেত্রে 2 নম্বর পর্যায়, সোডিয়ামের 3 নম্বর পর্যায়, পটাশিয়াম 4 নম্বর পর্যায়। তো প্রত্যেকটা পর্যায়ে তার মানে কি, এখানে 2 নম্বর কক্ষপথ লাস্ট কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ লাস্ট কক্ষপথ, 4 নম্বর কক্ষপথ লাস্ট কক্ষপথ এখানে। তাহলে প্রত্যেকটা মানে যত আমরা পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির দিকে যাব তত দেখব যে এই ক্ষেত্রে কিন্তু নতুন সেল অ্যাডিশন হচ্ছে, নতুন সেল এখানে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তাহলে সেল অ্যাডিশন যদি হয় তাহলে সেটা কী হবে, পরমাণু ব্যাসার্ধ নিশ্চয়ই বাড়বে, এটা আর বলার অপেক্ষা রাখে না, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো, ওটাই বলা হচ্ছে যে যত উপর থেকে নিচে আসবে তত নতুন একটা করে কক্ষপথ যোগ হবে, ইলেকট্রনিক কক্ষপথ যোগ হবে, আর ইলেকট্রনিক কক্ষপথ যোগ হলে তার পরমাণুর ব্যাসার্ধটা বাড়বে। এটা একটা ফ্যাক্টর, কক্ষপথ যোগ হলে পরমাণুর ব্যাসার্ধ বাড়ে, এই ফ্যাক্টরটা মনে রাখো। নতুন কক্ষপথ যোগ হলে পরমাণুর ব্যাসার্ধ বাড়ে। তাহলে এই বাড়ার দিকে হচ্ছে একটা ফ্যাক্টরটা কি কি বললাম, আশা করি বুঝেছো, যে কক্ষপথ যোগ হলে পরমাণু ব্যাসার্ধ বাড়ে। আবার আরেকটা ফ্যাক্টর পরমাণু ব্যাসার্ধ বাড়াতে পারে, সেটা হচ্ছে স্ক্রিনিং এফেক্ট বা আবরণী প্রভাব। আবরণী প্রভাবটা কি, আবরণী প্রভাবটা হচ্ছে যে কোনো একটি মৌলের পরমাণু, এখানে দেখো ফ্লোরিন পরমাণুটা, এখন লাস্ট কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, কিন্তু ভিতরেও তো দুটো ইলেকট্রন মানে ইলেকট্রন আছে প্রথম কক্ষপথে। এখন যদি সোডিয়ামের ক্ষেত্রে ধরো 3 নাম্বার এটা কক্ষপথ, এটা সোডিয়ামের ক্ষেত্রে এটা 3 নাম্বার কক্ষপথ ধরে নিচ্ছি, ঠিক আছে। 3 নম্বর কক্ষপথে এখানে লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তো ভিতরেও তো 8খানা এই দ্বিতীয় নম্বর কক্ষপথে, আর তোমার 2 নম্বর কক্ষপথে তোমার হচ্ছে প্রথম কক্ষপথে 2টো, আর দ্বিতীয় নম্বর কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 1টা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে ভিতরে কিছু ইলেকট্রন আছে। তো স্ক্রিনিং এফেক্টটা কি বা মানে আবরণী প্রভাবটা কি না, যে ভিতরে যে ইলেকট্রন এগুলোকে বলা হয় ইনার অরবিটাল ইলেকট্রন। তো ইনার অরবিটাল ইলেকট্রন মানে ভিতরের ইলেকট্রনগুলো কোনো একটা নির্দিষ্ট ইলেকট্রনের, এখন লাস্ট কক্ষপথের ইলেকট্রন হচ্ছে এটা 3 নম্বর কক্ষপথে, এর সাপেক্ষে এরা ভিতরের ইলেকট্রন। তো ভিতরের ইলেকট্রনগুলো কিভাবে কাজ করে না, এই নিউক্লিয়াস এবং লাস্ট কক্ষপথের ইলেকট্রনের মধ্যে পর্দার মতো করে কাজ করে। যদি এই ভিতরের 8খানা আর 10খানা ইলেকট্রন না থাকতো তাহলে এই নিউক্লিয়াস কিন্তু এই ইলেকট্রনকে বেশি পরিমাণে টানতো, ঠিক আছে। কথাটা ভালো করে বোঝো, যে কোনো একটা ইলেকট্রন মানে লাস্ট কক্ষপথের ইলেকট্রনই ধরো, লাস্ট কক্ষপথের ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের যে আকর্ষণটা, সেটা কিন্তু এই আকর্ষণটাকে বাধা দিচ্ছে বা কমিয়ে দিচ্ছে কে না, ইনার ইলেকট্রনগুলো, মানে ভিতরের ইলেকট্রনগুলো। তাই বলা হচ্ছে যে ভিতরের ইলেকট্রনগুলো বা ইনার অরবিটাল ইলেকট্রনগুলো কী করে, নিউক্লিয়াস এবং লাস্ট কক্ষপথের ইলেকট্রনের মধ্যে
চাদরের মতো বা আবরণের মতো কাজ করে, যারা কি করে না এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা কিন্তু কমিয়ে দেওয়ার চেষ্টা করে। আকর্ষণ বল যদি কমিয়ে দেয় বা আবরণী প্রভাব যদি বেশি হয়ে যায়, তাহলে আকর্ষণ বল কমে যাবে, লাস্ট কক্ষপথে ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণ বল কমে যাবে। আর কমে গেলে কি হবে, কম করে টানবে, মানে কম জোরে টানবে, আর কম জোরে মানে আলগাভাবে টানবে, তখন কি হবে, এটা নিউক্লিয়াস থেকে দূরে চলে যাবে। তার জন্য বলা হচ্ছে যে আবরণী প্রভাব যত বৃদ্ধি পাবে, আবরণী প্রভাব যদি বৃদ্ধি পায়, তাহলে পরমাণু নিউক্লিয়াসের সঙ্গে লাস্ট কক্ষপথের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ কমে যাবে। আকর্ষণ কমে গেলে রেডিয়াস বেড়ে যাবে। তাহলে রেডিয়াস বাড়াচ্ছে দুটো ফ্যাক্টর। এখানে কোন দুটো ফ্যাক্টর রেডিয়াস বাড়াচ্ছে? একটা ফ্যাক্টর হচ্ছে নতুন মানে কক্ষপথ সংযোজন, দ্বিতীয় হচ্ছে স্ক্রিনিং ইফেক্ট বা আবরণী প্রভাব বৃদ্ধি। আবরণী প্রভাব বৃদ্ধি যত বৃদ্ধি পাবে, তত তোমার হচ্ছে পরমাণু ব্যাসার্ধ বাড়বে। নতুন মানে সেল বা তোমার কক্ষপথ সংযোজন হলে তোমার হচ্ছে কি বৃদ্ধি পাবে না, তোমার হচ্ছে এই পরমাণু ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। দুটো প্রভাব পরমাণু বৃদ্ধিতে অংশগ্রহণ করছে, একটা হচ্ছে আবরণী প্রভাব, আর আরেকটা হচ্ছে কি নতুন সেল সংযোজন। এই দুইয়ের প্রভাবটা কিন্তু তোমার হচ্ছে তৃতীয় একটা প্রভাব বলেছি এর আগে, যে পরমাণু ক্রমাঙ্ক যত বৃদ্ধি পাবে, উপর থেকে নিচে আসলে তো পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পায়, কারণ লিথিয়ামের 3, সোডিয়ামের হচ্ছে 11, তাহলে পরমাণু ক্রমাঙ্ক এখানে 3টে প্রোটন, এখানে হচ্ছে 11টা প্রোটন। নিশ্চয়ই এখানে পরমাণুর চার্জটা বেশি হয়ে যাচ্ছে, প্রোটনের চার্জটা বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে গেলে আকর্ষণ বেশি হওয়ার কথা। এই আকর্ষণ পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে আকর্ষণ বৃদ্ধি পাবে, আর আকর্ষণ বৃদ্ধি পেলে পরমাণুর আকার ছোট হবে। এই ফ্যাক্টরটা কি ছোট করতে চাইছে, আর দুটো ফ্যাক্টর তোমার বড় করতে চাইছে, নিউ সেল অ্যাডিশন, আর দ্বিতীয়টা হচ্ছে কি আবরণী প্রভাব। তাহলে এই দুয়ের প্রভাব, মিলিত প্রভাব কিন্তু ওই যে যতটা সংকোচন হওয়ার কথা ছিল, মানে তোমার হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধিজনিত প্রভাবকে প্রশমিত করার থেকেও বেশি পরিমাণে কাজ করে, ঠিক আছে। তার কারণেই তোমার হচ্ছে আলটিমেট যেটা হয়, যে ওপর থেকে যদি নিচে আসি, তাহলে পরমাণুর ব্যাসার্ধ কিন্তু বৃদ্ধি পায়। তার জন্য আমরা এটা বলতে পারবো যে কোনো একটা নির্দিষ্ট শ্রেণী বরাবর ওপর থেকে নিচে আসলে তোমার কি হবে, পরমাণুর আকার তোমার হচ্ছে বৃদ্ধি পাবে বা পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। নিচ থেকে ওপরে গেলে কি হবে, পরমাণুর আকার বা পরমাণু আকার বা তোমার হচ্ছে পরমাণু ব্যাসার্ধ কি হবে, হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে পর্যায় বরাবর আর শ্রেণী বরাবর পরমাণুর আকারের যে পরিবর্তনটা, সেটা আমরা আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।